বাবা কমল, কোথায় গেলি? একটাবার তো এই বুড়ো বাবার কোনো খোঁজ নিস না। এই যে একা একা ঘরে পড়ে আছি, তুই আর তোর বউ তো দিব্যি আছিস। হ্যাঁ বাবা, তোমার সমস্যাটা কি আমাকে একটু বলবে? সকালবেলা এসে কেন শুধু শুধু এরকম রাগারাগি করছো? তোমার যন্ত্রণায় শান্তিতে একটু ঘুমাতেও পারছি না। আজ দুদিন হলো না খেয়ে আছি, ঘরে চাল ডাল কোনো কিছুই নেই। বৃদ্ধ বাবাটা না খেয়ে থাকলেও তোর কিছুই যায় আসে না। কেন না খেয়ে কেন থাকবে? তোমার যে জমিটুকু আছে সেটুকু থেকেই তো ভালো ধান পাওয়া যায়। সেগুলো বিক্রি করে না হয় খাওয়ার খরচ চালিয়ে নাও। তোর মাথাটা কি ঠিক আছে? জমি থেকে কতটুকুই ধান পাই, ধানটুকু বিক্রি করে তো আমাকে অন্যান্য জিনিস কিনতে হয়। আমার যা কিছু ছিল সবকিছুই তোদের দিয়ে দিয়েছি। দেখো বাবা, তোমার সব দায়িত্ব শুধুমাত্র কিন্তু আমার নয়। তোমার আরেক ছেলের অনেক দায়িত্ব আছে। তুমি তোমার ছেলে বিজয়ের কাছে যাও, ওর সাথে গিয়ে কথা বলো। হয়েছে হয়েছে, তোকে আর বলে দিতে হবে না আমি কার কাছে যাব। তোর সাথে আজকের পর থেকে আমার আর কোনো সম্পর্ক নেই। তোর মতো হতভাগা ছেলে থাকার চেয়ে না থাকা অনেক ভালো। তোমার বাবার আক্কেল বলতে কি কিছুই নেই? ওই জমিটুকু যদি উনি আমাদেরকে দিয়ে দিতেন তাহলে তো আমাদের সাথে থাকতে পারতেন। আমি তোমাকে খুব স্পষ্ট করে বলে দিচ্ছি, তোমার বাবাকে তুমি একটা টাকাও দিতে পারবে না। আরে, আমি আমার বাবাকে খুব ভালো করে চিনি। যখন জমি জমা আমাদের দুই ভাইয়ের নামে ভাগ করে দিল, তখন আমি বলেছিলাম তোমার ওই ধনী জমিটুকু আমার নামে দাও, তাহলে তুমি সারা জীবন আমার সাথে থাকতে পারবে। এখন যাক বিজয়ের কাছে, আমিও দেখব ছোট ছেলে তাকে কতদিন দেখে। দেখবে না ছাই, তোমার ছোট ভাই তো নুন আনতে পান্তা ফুরায়, নিজেই তো দুবেলা খেতে পারে না, আর সে কিনা তোমার বাবাকে দেখবে। এত কথা বলে এখন আর সময় নষ্ট করতে পারবো না। আমাকে তাড়াতাড়ি খেতে দাও, মাঠে কাজ করতে যেতে হবে। বাড়িতে আছিস বাবা বিজয়? এতদিন হয়ে গেল, তোকে আর তোর বউকে দেখি না। একবার বৃদ্ধ বাবার কাছে আয়। বাবা, আপনি এসেছেন? আপনার ছেলেকে গত রাতেই বলছিলাম আপনাকে কিছুদিনের জন্য আমাদের বাড়িতে নিয়ে আসতে। আপনি এসেছেন, খুব ভালো হয়েছে। কিছুদিন আমাদের বাড়িতেই থেকে যান। তুমি যে কি বলো? বাবারও তো বড়লোক ছেলে থাকতে এই গরিব ঘরের ছেলে ঘরে কেন থাকবে? বাবা আমাদের বাড়িতে থাকবে না? আমাদের তো ভালো খাবার খাওয়ানোর মতো সামর্থ্য নেই। আমি তোমাদের বাড়ি আসি না তোমাদের চাপ হবে বলে। তোমাদের বাড়িতে যখন এসেই পড়েছি, কিছুদিন না হয় এখানেই থাকবো। আপনি আমাদের বাড়িতে থাকলে আমরা অনেক খুশি হব। আপনি এখানে বসুন, আমি বরং জঙ্গল থেকে কয়েকটা লাকড়ি জোগাড় করি। চুলায় রান্না চাপাতে হবে। শ্বশুর মশাইকে তো খুব করে বললাম যত্ন করে খাওয়াবো, কিন্তু কি রান্না করব সেটাই তো বুঝতে পারছি না। ঘরে তেমন বাজার নেই, তাছাড়া রান্না করার মতো লাকড়িও নেই। কি ব্যাপার, এই ভর দুপুরে জঙ্গলে হেঁটে বেড়াচ্ছিস কেন? তুই জানিস না বাড়ির বউদের ভর দুপুরে জঙ্গলে হেঁটে বেড়াতে নেই? কি করব বুড়িমা, ঘরে কোনো লাকড়ি নেই, চুলায় রান্না চাপাতে হবে। আমার শ্বশুর এসেছেন বাড়িতে। তা তোমার মাথায় করে কি নিয়ে যাচ্ছ? কি আর নিয়ে যাব, মাথায় করে গোবর নিয়ে বিক্রি করতে যাচ্ছি। আসলে আমি গোবর বিক্রি করে আমার সংসার চালাই। তুই আমাকে একটু পানি খাওয়াতে পারবি? ওই যে ওখানে জলাশয় রয়েছে, একটু পানি এনে দে মা, তৃষ্ণায় বুকটা ফেটে যাচ্ছে। তুমি এখানে একটু বসো, আমি তোমার জন্য পানি নিয়ে আসছি। বুড়িমা, কোথায় গেলে তুমি? তোমার জন্য পানি নিয়ে এসেছি। কোথায় চলে গেল? কিছুই তো বুঝতে পারছি না। আজকে একটা আশ্চর্য ঘটনা ঘটেছে। আমি যখন জঙ্গলে লাকড়ি সংগ্রহ করতে গিয়েছিলাম, তখন এক বুড়িমার সাথে দেখা হলো। বুড়িমা তার মাথায় করে গোবর নিয়ে যাচ্ছিল বিক্রি করতে। সেই বুড়ি আমাকে বলল তাকে পানি এনে দিতে, কিন্তু আমি পানি নিয়ে ফিরে দেখলাম সেখানে তিনি নেই। তার গোবরের বস্তাটি সেখানে পড়ে আছে। কি বলছো তুমি? কি বলছো তুমি? আমার মনে হয় সে কোনো সাধারণ মানুষ নয়। যদি তিনি সাধারণ মানুষ হতেন, তাহলে কোথায় চলে যাবেন?
কি করব বাবা, এদিকে তো আমি তার পানি আনতে গিয়ে লাকড়িও আনতে পারলাম না। এখন রান্না করার মতো তো কিছুই পাচ্ছি না। তোমার শাশুড়িকে দেখতাম গোবর দিয়ে এক ধরনের জ্বালানি তৈরি করত। একে বলা হয় ঘুঁটে। তুমি বরং কিছু ঘুঁটে তৈরি করে সেগুলো দিয়ে রান্না চাপিয়ে দাও। আপনি তো দারুণ বুদ্ধি দিয়েছেন। এমনিতেই গোবরগুলো রেখে দিলে নষ্ট হয়ে যাবে। এ দিয়ে বরং আমি কিছু জ্বালানি তৈরি করি, সেগুলো দিয়ে আজকের মতো রান্না করে ফেলি। বাবা, কোথায় গেলে? মিনা, এদিকে এসে শুনে যাও। আমি অন্য এক গ্রামে ধান কাটার কাজ পেয়েছি। আগামীকাল সেখানে চলে যাব। ফিরতে আমার দেরি হবে। আমি যে পর্যন্ত না ফিরি বাবা, তুমি আমার বউকে দেখে শুনে রেখো। কিন্তু বাবা, এত দূরে কাজ করতে যাওয়া কি তোর ঠিক হচ্ছে? তোর বউ তো তোর জন্য চিন্তা করবে। কি করব বলো বাবা? গ্রামে তো আজকাল কোনো কাজ পাওয়া যাচ্ছে না। সংসার অচল হয়ে পড়ছে। কিছু তো করতেই হবে, তাই না? আমি বরং কিছুদিন অন্য গ্রামে কাজ করে টাকা পয়সা জোগাড় করে নিয়ে আসি। তারপর সেই টাকা দিয়ে অন্য কিছু একটা করা যাবে। তুমি কোনো দুশ্চিন্তা করো না, বাবা তো আছে। বাবা, কি করব বলুন তো? আপনার ছেলে তো 1 মাস ধরে বাড়ির বাইরে আছে, এখনো তো ফিরছে না। চিন্তা করো না বৌমা, হয়তো ও কোনো কাজে আটকা পড়েছে। নিশ্চয় তাড়াতাড়ি ফিরে আসবে। ঘরে তো কোনো চাল ডাল কিছুই নেই। আজ কি রান্না করব কিছু তো বুঝতে পারছি না। মা, তুমি কোনো চিন্তা করো না। আমি একবার কমলের সাথে গিয়ে কথা বলে আসি, যদিও কোনো ব্যবস্থা করতে পারে। কি ব্যাপার বাবা, তুমি তো তোমার ছোট ছেলের সাথে দিব্যি আছো, তাহলে এখানে আবার কেন এসেছো? তোর ভাইটা কাজে গেছে 1 মাস হয়েছে, সে এখনো বাড়ি ফিরছে না। এদিকে বাড়িতে বউটা না খেয়ে আছে। আমাকে কিছু টাকা ধার দে, আমি সময় হলে তোকে টাকাটা শোধ করে দেব। আমার নতুন ব্যবসা, তেমন একটা বেচা বিক্রি নেই, তোমাকে টাকা এখন ধার দিতে পারবো না বাবা। তোর বেচা বিক্রি ভালোই চলছে, আর তোর ব্যবসা অনেক বড় হয়েছে। তুই কি ভাবিস আমি তোর কোনো খবর রাখি না? বাবা, শুধু শুধু আমার কানের কাছে ঘ্যান ঘ্যান করো না তো। আমি তোমাকে কিছু টাকা দিতে পারি, যদি তুমি তোমার জমিটা আমার কাছে বন্ধক রাখো। এরপর টাকা শোধ করে জমিটা ছাড়িয়ে নিয়ে যেও। ছি, তোকে নিজের ছেলে বলতেও আমার লজ্জা হয়। শেষ পর্যন্ত কিনা বাবার জমিটাও বন্ধক রাখছিস। ঠিক আছে, জমিটা বন্ধক করে তুই আমাকে বরং কিছু টাকা দে, আমি আমার জমিটা ছাড়িয়ে নিয়ে যাব। বাবা, দুপুর গড়িয়ে তো সন্ধ্যা হয়ে গেল। আপনি এতক্ষণ কোথায় ছিলেন? আমি আপনাকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছি। বৌমা, আমি তোমার জন্য কিছু টাকা নিয়ে এসেছি। আমার যে জমিটা ছিল সেটাই কমলের কাছে বন্ধক দিয়েছি। এর বিনিময়ে সে আমাকে কিছু টাকা দিয়েছে। কি দরকার ছিল জমিটা বন্ধক দেওয়ার? আপনার বড় ছেলে যেহেতু আপনাকে সাহায্য করতে চাইছে না, কেন শুধু শুধু তার কাছে নিজেকে ছোট করছেন? বিজয় আসলে আমি জমিটা ছাড়িয়ে নিয়ে আসব। এক আজব ঘটনা ঘটেছে। ওই দিন যে গোবরটুকু আমি রান্নাঘরের পাশে ফেলে রেখেছিলাম, তার পরিমাণ আরো বেড়ে গেছে। সেই গোবর দিয়ে আমি অনেকগুলো ঘুঁটে তৈরি করেছি। তোমাকে বলেছিলাম না মা, এক আজব বুড়ি, আর ওর গোবরের মধ্যে কোনো একটা জাদুকরি ক্ষমতা আছে। তা না হলে হঠাৎ করে গোবরের পরিমাণ কেন বৃদ্ধি পাবে? এক কাজ করলে কেমন হয় মা, ওই গুঁটেগুলো যদি আমি বাজারে গিয়ে বিক্রি করি, তাহলে তো কিছু টাকা পাওয়া যাবে। না বাবা, তার কোনো প্রয়োজন নেই। আপনি বয়স্ক মানুষ, এই রোদে আপনাকে ঘুঁটে বিক্রি করতে হবে না। তাছাড়া আপনার ছেলে যদি জানতে পারে, সে অনেক রাগ করবে। বিজয়কে নিয়ে তুমি কোনো চিন্তা করো না। ও আসলে আমি ওকে বুঝিয়ে বলবো। এখন আমাদের টাকা প্রয়োজন। যে পর্যন্ত বিজয় না আসে, আমি আর তুমি মিলে এই গোবরের ঘুঁটে তৈরি করে বাজারে বিক্রি করব। ঘুঁটে নেবেন? খুব ভালো মানের ঘুঁটে রয়েছে। এই গোবরের ঘুঁটিগুলো দিয়ে খুব ভালো করে রান্না করা যায়।
আপনার গোবরের ঘুঁটে খুব সুন্দর হয়েছে। কে বানিয়েছে এগুলো? আসলে শহরে আমার অনেক বড় একটা হোটেল আছে, প্রতি মাসে অনেক জ্বালানি লাগে। আমার বৌমা খুব ভালো ঘুঁটে তৈরি করতে পারে, সে এগুলো তৈরি করেছে। আমি এগুলো বাজারে বিক্রি করতে এসেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আজ থেকে আপনার কাছ থেকে ঘুঁটে নেব। আপনার বৌমাকে বলবেন সেই জন্য বেশি বেশি করে জ্বালানি তৈরি করে, আর এগুলোই আমি তার কাছ থেকে কিনে নেব। ঠিক আছে বাবা, তুমি কাল থেকে আমার কাছ থেকে ঘুঁটে নিয়ে যেও। আমি তোমার জন্য বাড়ি থেকে বেশি বেশি করে গোবরের ঘুঁটে তৈরি করে নিয়ে আসব। এখানে আজকের বিক্রি টাকাগুলো আছে। সৃষ্টিকর্তা আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছেন। এই ঘুঁটেগুলো সব বিক্রি হয়ে গেছে। আর জানো, এক লোক বলেছেন শহরের হোটেলের অনেক জ্বালানি প্রয়োজন হয়, তাই সে কাল থেকে আমাদের কাছ থেকে ঘুঁটে সংগ্রহ করবে। কিন্তু বাবা, আমি তো সব গোবর ব্যবহার করে ঘুঁটে তৈরি করে ফেলেছি। আগামীকাল কোথা থেকে গোবর পাবো? আমার মনে হয় এটা কোনো সাধারণ গোবর নয়, এটা জাদুর গোবর। চলো আমরা একবার রান্নাঘরের কাছে গিয়ে দেখি সেখানে আরো কোনো গোবর পাওয়া যায় কিনা। আপনি সত্যি কথাই বলেছেন, সে এক জাদুর বুড়ি। আর এই গোবরেও জাদু রয়েছে। জায়গাটা আবার গোবর দিয়ে ভর্তি হয়ে গেছে। এখন আর জ্বালানি তৈরি করার জন্য আমাদের গোবরের কোনো অভাব হবে না। তুমি আর কথা বলে সময় নষ্ট করো না, তাড়াতাড়ি ঘুঁটে তৈরি করতে বসে যাও। আমি কাল সকাল সকাল এগুলো নিয়ে বাজারে চলে যাব। আপনার ছেলে যদি জানতে পারতো সে কত খুশি হতো, কিন্তু তার তো কোনো খবর পাচ্ছি না। আপনার ছেলের জন্য আমার প্রচন্ড দুশ্চিন্তা হচ্ছে। আমার মনে হয় ও কাজে আটকা পড়েছে, সময় মতো ঠিক ফেরত আসবে। এখন তুমি মন দিয়ে কাজ করো মা, আমি একটু বিশ্রাম নেই। সারাদিন ঘুঁটে বিক্রি করে খুব ক্লান্ত হয়ে গেছি। তুমি খবর শুনেছ? তোমার বাবা কি শুরু করেছে? তোমার বাবা নাকি এখন বাজারে বসে ঘুঁটে বিক্রি করছে। লজ্জায় গ্রামে আমি মুখ দেখাতে পারি না। সবাই বলে তোমার শ্বশুর কেন বাজারে বসে বসে গোবরের ঘুঁটে বিক্রি করে। কে বলছো তুমি? আমি তো কারো কাছে সংবাদ পাইনি। দাঁড়াও, আমি এখনই বাবার কাছে গিয়ে কারণ জিজ্ঞেস করে আসছি। সবকিছু তোমার বাবার নাটক। তোমার বাবা আসলে সবাইকে দেখাতে চাচ্ছে তার বড় ছেলে তার কোনো খোঁজ নেয় না, তাই বাধ্য হয়ে তাকে বাজারে ঘুঁটে বিক্রি করতে হয়। একটা ব্যবস্থা এখনই করতে হবে, তা না হলে আমাদের মান সম্মান যা আছে সবকিছু শেষ হয়ে যাবে। বাবা, কোথায় গেলে? তাড়াতাড়ি এদিকে এসো। তোমার জন্য তো গ্রামে মুখ দেখানোই কঠিন হয়ে যাচ্ছে। শুনলাম তুমি নাকি বাজারে বসে বসে গোবর বিক্রি করছো। কি ব্যাপার, হঠাৎ করে তুই আমার বাড়িতে আমার সাথে দেখা করতে এসেছিস? আমি বাজারে বসে বসে গোবর বিক্রি করছি, তাতে তোর সমস্যা কি? তোর কাছ থেকে বিক্রি করে খেয়ে তো আর চলছি না। তুমি কিন্তু আমার মান সম্মান সব নষ্ট করছো বাবা। এই গ্রামে কিন্তু আমার একটা মান সম্মান আছে, সবাই আমাকে অনেক সম্মান করে চলে। এই গোবর বিক্রি করে তো আমার মান সম্মান সব নষ্ট হয়ে যাচ্ছে। তুই এখান থেকে চলে যা, তোর মতো বেঈমান ছেলের মুখ আমি দেখতে চাই না। আমি আমার গরিব ছেলের সাথে ভালো আছি, আর গোবর বিক্রি করে আমি আমাদের সংসারটাকে টেনে নিয়ে যাব। তোকে এ ব্যাপারে কোনো কিছু ভাবতে হবে না। আমিও দেখবো গোবর বিক্রি করে তুমি কয়দিন সংসার চালাও। আমার কাছেই তোমাকে একদিন আসতে হবে। আমার বড় ছেলে আমার সাথে কি ব্যবহারটাই না করলো, অথচ এই ছেলেকে আমি খুব আদর যত্ন করে বড় করেছি। আমার সমস্ত সম্পত্তি বিক্রি করে তাকে পড়াশোনা করিয়েছি, তাকে ব্যবসার জন্য টাকা দিয়েছি, আর আজকে বাবাকে একবেলা ভাত দেওয়ার মতো ক্ষমতা তার নেই। সবকিছুই ঠিক হয়ে যাবে। আমি আর আপনার ছোট ছেলে তো আপনার পাশে রয়েছি। এই নিন, ঘুঁটেগুলো তৈরি করেছি। একটু কষ্ট করে বাজারে নিয়ে দেখুন এগুলো বিক্রি করা যায় কিনা। তাড়াতাড়ি এগুলো একটা ব্যাগে ভরে দাও, আমি বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে আসি। আজকে শহরের ওই লোকটা আসার কথা,
সে বলেছিল এগুলো সে তার হোটেলের জন্য নিয়ে যাবে। আমি অনেকক্ষণ ধরে আপনার জন্য অপেক্ষা করছি। আপনি কখন ঘুঁটেগুলো নিয়ে আসবেন? আপনার জন্য আজকে বেশি করে গোবরের ঘুঁটে তৈরি করে এনেছি, এগুলো নিয়ে যান। এগুলো তো খুবই সুন্দর হয়েছে। আগামীকাল আরো বেশি করে ঘুঁটে তৈরি করে নিয়ে আসবেন। এখানে অনেকগুলো টাকা আছে, এগুলো আপনাকে আমি অগ্রিম দিয়ে যাচ্ছি। এখানে তো অনেক টাকা, এতগুলো টাকা নেওয়া কি আমার উচিত হবে? আমি এখনো তো আপনাকে তেমন ঘুঁটে দিতে পারলাম না। আপনার বোমার হাতের কাজ আমার অনেক পছন্দ হয়েছে, তাই তো আপনাকে নগদ টাকা দিয়ে দিচ্ছি। এই জিনিসগুলো অন্য কোথাও বিক্রি করবেন না, এখন থেকে এগুলো আমি কিনে নেব। বিজয় বাবা, তুই এসেছিস? তোর জন্য আমি আর বৌমা তো প্রচন্ড দুশ্চিন্তা করছিলাম। তা ফিরতে এত দেরি কেন হলো বাবা? আর বলো না বাবা, সেখানে যখন কাজ করছিলাম অন্য এক গ্রামে আরো বেশি টাকার কাজ পেয়ে যাই। এই কাজ শেষ করে ওই গ্রামে গিয়েছিলাম ধান কাটার জন্য। এখন অনেকগুলো টাকা নিয়ে ফিরে এসেছি, আমাদের কয়েকটা মাস অনায়াসে চলে যাবে। তোমার স্বামী তো ফিরে এসেছে, এবার ওকে সব ঘটনা খুলে বলো। কিভাবে তুমি ওই বুড়ো মহিলার কাছ থেকে গোবর পেলে আর ঘুঁটে তৈরি করলে। দেখো, এখানে অনেকগুলো টাকা আছে। একজন লোক অগ্রিমে টাকাগুলো দিয়েছে ঘুঁটে তৈরি করে দেওয়ার জন্য। এ তো আশ্চর্য ঘটনা, কিন্তু মহিলাটি কোথায় চলে গেল? তবে যাই হোক, সবসময় তোমাকে বলতাম না বাবা, সৃষ্টিকর্তা আমাদের সাথেই রয়েছেন, তাই তো তিনি আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছেন। এই নাও, এখানে আরো কিছু টাকা আছে, এগুলো দিয়ে আমরা বাজারে একটা দোকান নেব, সেখানে আমরা গোবরের ঘুঁটে বিক্রি করব। এ তো খুব ভালো বুদ্ধি, তাহলে তো আমাদের আরো অনেক লাভ হবে। আমাদের সংসারে আর কোনো অভাব থাকবে না, এই গোবর বিক্রি করে আমরা একদিন সচ্ছল হব। তুমি যখন ছিলে না তখন তোমার বাবা তোমার বড় ভাইয়ের কাছে কিছু টাকার সাহায্য চাইতে গিয়েছিল, কিন্তু তার বিনিময়ে সে তার জমিটা বন্ধক রেখেছে। এই টাকাগুলো দিয়ে তুমি জমিটা ছাড়িয়ে নিয়ে এসো, এটা তো আমাদের বাবার শেষ সম্বল। তুমি কোনো চিন্তা করো না, তোমার জমি আমি ছাড়িয়ে নিয়ে আসব। আমি তোমার বড় ছেলের মতো বেঈমান নই, যে চরম বিপদের মুহূর্তেও নিজের বাবাকে সাহায্য করার প্রয়োজন বোধ করে না। বৌমা, যার জন্য আজকে আমাদের ভাগ্যের চাকা ঘুরে গেল, একবার তার সাথে দেখা করতে পেলে ভালো হতো। ওই বুড়িটা কোথায় আছে কে জানে। তুমি বরং আগামীকাল জঙ্গলে গিয়ে তার জন্য একটু অপেক্ষা করো। হ্যাঁ বাবা, আমিও তাই ভাবছি। আগামীকাল জঙ্গলে গিয়ে দেখে আসবো সে বুড়িটার কোনো খোঁজ পায় কিনা। প্রায় এক সপ্তাহ ধরে প্রতিদিন বুড়িটার জন্য অপেক্ষা করি, কিন্তু একদিনও তার দেখা পেলাম না। সৃষ্টিকর্তা, তুমি একটাবার তার সাথে আমাকে দেখা করিয়ে দাও। কি ব্যাপার, তুই কি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার জন্য অপেক্ষা করছিস? হ্যাঁ বুড়িমা, তোমার জন্যই অপেক্ষা করছি। সেদিন তুমি কোথায় হারিয়ে গেলে বলো তো? তোমাকে তো আর খুঁজেই পেলাম না। তোমার সেই জাদুর গোবর দিয়ে আজকে আমি অনেক টাকা রোজগার করেছি। এ কি, এ আমি কি দেখছি? তুমি বুড়ি নও? আমি এক আত্মা, মানুষের সাহায্য করি। সেদিন যখন তুই আমাকে পানি দিয়ে সাহায্য করতে রাজি হয়েছিলি, তখনই আমি সিদ্ধান্ত নিই তোর ভাগ্যকে বদলে দেব। তাই তো আমি এই গোবর দিয়ে তোর ভাগ্য বদলে দিলাম। এখন বাড়িতে ফিরে গিয়ে মন দিয়ে কাজ কর, একদিন এই গোবর বিক্রি করেই তুই কোটিপতি হবি।